আসসালামু আলাইকুম। মনোযোগ দিয়ে সবার কথা শুনছিলাম। মাননীয় অধ্যক্ষ, উপস্থিত সুধীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, যারা আজকে সনদ পেতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন জীবনের একটা মস্ত বড় ঘটনা, সারা জীবন স্মরণ করে, ছবিটি সংরক্ষণ করে, নিজের পরবর্তী প্রজন্মকে দেখায়। সেই বিশেষ দিনটি আজকে। এই দীর্ঘ সময় পরে এই সমাবর্তন অনুষ্ঠান হতে পারল, এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সঙ্গে সকল ছাত্রছাত্রী, তারা দূর দূরান্ত থেকে এত বছর পরে আবার এই বিশেষ দিনটিতে উপস্থিত থাকার জন্য এসছে, তাদের জন্য জোরে একটা হাততালি দিয়ে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সময়টা কত তাড়াতাড়ি চলে যায়, কেটে যায়, বোঝা যায় না। যখন শেষ হয়ে যায় তখন বড় মনে কষ্ট লাগে। আনন্দের দিন শেষ হলো, জীবনের একটা বড় অধ্যায় শেষ হলো, নতুন অধ্যায় শুরু। আমার ব্যক্তিগত আনন্দ আজকে অন্য বিষয়। তোমাদের সঙ্গে দেখা করা সেটা অবশ্যই ভীষণ আনন্দের ব্যাপার। এই ক্যাম্পাসে ফিরে আসা বহু বছর পরে, সেটাও একটা ভীষণ আনন্দের ব্যাপার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। এবং এই নতুন সনদপ্রাপ্ত যারা, তাদেরকে ডিপ্লোমা প্রাপ্ত যারা, তাদেরকে অভিনন্দন জানানো, এটাও একটা বিরাট সুযোগের ব্যাপার আমার জন্য। যেটা যে আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম 72 সালে, তখন বিশ্ববিদ্যালয়ে সবে যাত্রা শুরু। শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারি নাই কি পরিবর্তন হতে যাচ্ছে আমার ভেতরে। অত্যন্ত উৎসাহ সহকারে শিক্ষকের দায়িত্ব পালন করছিলাম। এর মধ্যে 74 সালে বিরাট দুর্ভিক্ষ এলো, সবকিছু ওলট পালট করে দিল। মনের মধ্যে বহু জিজ্ঞাসার সৃষ্টি হল। মনে মনে ভাবলাম, সারা বাংলাদেশের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা আমার নাই, কিন্তু আমি চেষ্টা করতে পারি একটি ক্ষুদ্র অংশের, এই বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশের যদি আমি কয়েকটি পরিবারের দুর্ভিক্ষ ঠেকাতে পারি, সেটা আমার জন্য বড় তৃপ্তির বিষয় হবে যে আমি একটা কিছু করেছি। সেই কারণে নজর পড়ল পার্শ্ববর্তী গ্রাম জোবরা। কি করবো জোবরাতে? সারা দেশের হাহাকার, জোবরাতে কেউ তখনও মারা যায়নি, কিন্তু অবস্থা কাহিল। মনের মধ্যে প্রশ্ন জাগলো যে বিরাট জমি পড়ে আছে সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জোবরার মাঝামাঝি, এখানে তো অনেক ফসল হওয়ার কথা, তাতে তাদের সারা বছরের খাওয়ার সংস্থান হওয়ার কথা। জিজ্ঞেস করলাম, বলে না এখানে হয় না, ফসল হয় না। কেন হয় না? বলতে বৃষ্টি না হলে তো ফসল হবে না।
আমি তখন রাউজানের উদাহরণ দিলাম। রাউজানে তখন সবে মাত্র ইরিদানের চাষ শুরু হয়েছে। আমি যে রাউজানটা আমাদের থেকে বেশি দূরে না, বলে আমরা তো জানি না এগুলো হতে পারে। তখন বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞেস করলাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি, যদি জ্ঞানের ভান্ডার যদি বিশ্ববিদ্যালয় হয়, এই জ্ঞান পার্শ্ববর্তী গ্রামে উপচে পড়ে না কেন, তারা জানে না কেন? কেউ কোনো সদুত্তর দিল না বা দেওয়ার চেষ্টাও করল না। তখন আমি চেষ্টা করলাম যে এদেরকে চাষের দিকে আগ্রহী করা যায় কিনা। তখন বলল যে পানি তো নাই, রাউজানে পানি আছে, এখানে তো পানি নাই। ডিপ টিউবওয়েল তখন সবই এসছে দেশে, ওদের ডিপ টিউবওয়েল আছে, আমাদের ডিপ টিউবওয়েল নাই। বহু চেষ্টা তদবির করে একটা ডিপ টিউবওয়েল বসালাম। কি হবে? এখানে শীতকালে চাষ হবে। অবিশ্বাস্য একটা কাণ্ড, শীতকালে চাষ, এটা মানুষের ধারণার ভেতরেও নাই। শীতকালে কি করে চাষ হয়? লোকের ব্যাখ্যা ছিল শীতকালে যদি চাষ করার বিষয় থাকতো তা আল্লাহ তাহলে শীতকালে বৃষ্টি দিতেন। আল্লাহ শীতকালে বৃষ্টি দেয় নাই, যেহেতু শীতকালে ফসল করার কথা না। আপনি জোর করে আল্লাহর হুকুম উল্টিয়ে দিয়েন না। তা আমি বলতে থাকলাম, ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা হলো, ফসল হলো। পরবর্তী বছর যখন আবার চেষ্টা করলাম, বলে যে না, গত বছরের যে ফসল হয়েছে সেরকম তিতা ধান পেয়েছি আমরা। তিতা কেন? বলতে এত মারামারি করছি এই ফসল নিয়ে, এই বলে আমার এত দিতে হবে, এই বলে আমার দিতে হবে, আমরা নিজের ভাগ নিতে পাইনি, পানির ভাগ। একজন বলল যে এবার আর চাষ হবে না, ডিপ টিউবওয়েলের চাষ হবে না। ও পাশে একটা 12 মাস ছড়া আছে, ছড়াতে পানি আছে, আমরা ছড়ার পানি দিয়ে করি। আমি কৌতূহলী হইয়া ছড়ার দিকে গেলাম, দেখুন যে হ্যাঁ পানি আছে। তাহলে এই ছড়া তো এখানে আছে, আল্লাহর পানি তো এখানেই ছিল, একদিন চাষ করেন না কেন? বলছি কেউ কোনোদিন করে নাই, আমরাও করি নাই। তো সেবার বাঁধ দেওয়া হলো, আমরা সবাই মিলে বাঁধ দিলাম। বাঁধে যে পানি আসলো তাদের ডিপ টিউবওয়েলের পানি ছিল অনেক বেশি পানি। নতুন শিক্ষা লাভ হলো যে গরজ না থাকলে, ইচ্ছা না থাকলে সবকিছু থাকা সত্ত্বেও অভাব থেকে যায়। পানি আছে, জমি আছে, চাষ করা যায়, কিন্তু কেউ করে নাই কোনোদিন, আমরা কেন করব? একটা শিক্ষা লাভ হলো। এর ফলে জন্ম লাভ করলো তেবাকা খামার, সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু। তেবাকা খামার চাষ করতে গিয়ে যে সমস্যা হলো, ইরিধান চাষ করতে হলে লাইন ধরে রোপা লাগাতে হয়, আর এমনি ধান লাগাতে হয় ছড়িয়ে দিলেই, বীজ ছড়িয়ে দিলেই ফসল হয়ে যায়। এখানে কষ্ট করতে হয়। তা বলে তো কষ্ট করবেন, খাবার যখন খাবেন কষ্ট করবেন না? বলে না, বেশি কষ্ট। অদ্ভুত একটা মানসিকতা। তখন আমি ছাত্রদের নিয়ে বসলাম যে তোমরা সাহায্য করো, আমরা সবাই মিলে মাঠে নামি, আমরাই রোপা লাগানোর জন্য সুতা ধরবো এবং চারা লাগিয়ে দেব। যারা সে আমলের ছাত্রছাত্রী আছে তাদের মনে আছে, দলে দলে তারা মাঠে নামলো, লাইন করে চারা লাগালো। সে অভিজ্ঞতা তারা সারা জীবন মনে রাখলো যে আমরা জোবরাতে ইরিধানের চাষ শুরু করে দিয়ে এসেছিলাম। তার থেকে আস্তে আস্তে নজর পড়লো জোবরার অন্যান্য জায়গায়, সজ্জাপাড়া, ধওয়ানপাড়া, বড়ুয়াপাড়া, তাদের অবস্থা দেখার জন্য। আজকে এই কথা বলছি এই জন্য, আমি এসেছিলাম এখানে শিক্ষক হিসেবে। ক্রমে যতই দিন গেল দেখলাম আমি ছাত্র হয়ে গেছি, আমি আর শিক্ষক